ওয়েলকাম টু ডিমার্স 365। ভারতীয় নির্বাচন কমিশনার গতকাল দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করেন। এই এসআইআর এর ফুল ফর্ম মনে রাখবে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আজ কয়েকদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ চ্যানেলে এই এসআইআর সম্পর্কে বিভিন্ন খবরাখবর আমরা শুনতে পাচ্ছি। তাহলে একজন নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকে জানা উচিত যে এই এসআইআর কি, এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিষয়টি কি। তো দেখো, আমাদের এই বিষয়টি বলার পূর্বে একটা কথা বলি, এসআইআর কিন্তু কোনো ধরনের নাগরিকত্বকে কেড়ে নিতে আসেনি। এসআইআর কিন্তু নির্বাচন বা ইলেকশনের সঙ্গে যুক্ত, অর্থাৎ ইলেকশন বা নির্বাচন যেন স্বচ্ছভাবে হয়, সেই কারণে কিন্তু এই এসআইআর ঘোষণা করা। তাহলে একজন নাগরিক হিসাবে এসআইআর সম্পর্কে কি কি মনে প্রশ্ন উঠতে পারে এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর কি কি হতে পারে আমি তোমাদের এই সম্পূর্ণ ভিডিওতে বোঝাবো। তাহলে আমরা প্রথমে দেখব এই যে এসআইআর, এই এসআইআর এর উদ্দেশ্য কি, কেন এসআইআর ভারতীয় নির্বাচন কমিশনার লাগু বা ঘোষণা করেছেন। 1 নম্বর উদ্দেশ্য দেখো, যথার্থতা বা অ্যাকুরেসি। নকল নাম, মৃত ভোটার এবং অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দিয়ে তালিকাটিকে সঠিক করা। এর মানে হলো, দেখো, ভারতীয় নির্বাচন কমিশনের কাছে যে ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্টে অনেক ধরনের হয়তো নকল নাম রয়েছে, হয়তো অনেক ব্যক্তি মারা গেছেন, তার এখনো কিন্তু ভোটার লিস্ট থেকে নাম কাটা পড়েনি, কিন্তু হয়তো তার নামে কেউ এখনো ভোট প্রদান করছে। আবার এমনও হতে পারে কোনো অযোগ্য ব্যক্তি, অর্থাৎ হয়তো ভোটের জন্য এলিজিবল নয়, কোনো 18 বছরের নিচে হতে পারে, অথবা কোনো ইললিগালভাবে অন্য দেশ থেকে এসে ভারতবর্ষে ভোটার লিস্টের নাম তুলে ভোট প্রদান করছে। তো এই সমস্ত নাম, এই সমস্ত বিষয় দেখে তাদেরকে কি করা হবে, ভোটার লিস্ট থেকে নামগুলো বাদ দেওয়া হবে। বোঝালে 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর দেখো, অন্তর্ভুক্তি বা ইনক্লুশন। যোগ্য সকল নাগরিককে, বিশেষত প্রথমবারের ভোটার, এরপর যারা মাইগ্রেন্ট করেছে লিগালিভাবে এবং বাদ পড়া নাগরিকদের তালিকাভুক্ত করা। তাহলে এসআইআর এর দ্বিতীয় উদ্দেশ্য কি? তাহলে দ্বিতীয় উদ্দেশ্য হলো, যারা এখন 18+ হলো, অর্থাৎ যারা নতুন ভোটার, তাদেরকে স্বচ্ছভাবে ভোটার লিস্টের নাম তোলা। যারা যোগ্য ভোটার, যারা এলিজিবল ভোটের জন্য, তাদেরকে সঠিকভাবে ভোটার লিস্টে নাম তোলা। এটা হলো এর সেকেন্ড উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য কি দেখো এসআইআর এর, এক ব্যক্তি এক ভোট নীতিকে শক্তিশালী করে জনগণের বিশ্বাস পুনঃস্থাপন করা। মানে কি? দেখো, আমরা নিজেরাও জানি যে অনেক জায়গাতে একজন ব্যক্তি 2 বা 3 বার ভোট প্রদান করে। তাহলে এই জায়গাতে একজন ব্যক্তি যেন একবারই ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটাকে স্বচ্ছ করা। অর্থাৎ আমাদের দেশে যে নির্বাচন বা ইলেকশন হয়, তাকে স্বচ্ছভাবে মজবুত করার লক্ষ্যেই এই এসআইআর কিন্তু ঘোষণা করা হয়েছে। বোঝা হলো প্রত্যেকের? তাহলে আমার 1 নম্বর উদ্দেশ্য, 2 নম্বর উদ্দেশ্য, 3 নম্বর উদ্দেশ্য। এবার আমাদের মনে আরেকটি প্রশ্ন উঠতে পারে যে ভারতীয় নির্বাচন কমিশনার যে আমাদের উপর এসআইআর ঘোষণা করলো, তাহলে প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর কি অবশ্যই এই এসআইআর এর অধীনে ভোটার লিস্টের নাম তোলা? তো আমরা সেকেন্ড প্রশ্নের উত্তর দেখি। এবার প্রশ্ন দেখো, সকল পশ্চিমবঙ্গবাসীকে কি এই এসআইআর এর অধীনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে? এই হলো তোমার প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অবশ্যই। প্রত্যেকটি ব্যক্তি যাদের ভোটার লিস্টের নাম আছে, তাদেরকে অবশ্যই কিন্তু এই এসআইআর এর গাইডলাইন মানতে হবে। এইবার এর কিছু শর্ত আছে, শর্ত বা কন্ডিশন দেখো। 1 নম্বর, পশ্চিমবঙ্গে 2002 সালে
ভোটার তালিকায় শেষবার এসআইআর হয়েছিল। সে কারণে 2002 সালের তালিকায় যাদের নাম রয়েছে তাদের এবার আর কোনো নথি দিতে হবে না। এর মানে কি বলা হয়েছে, দেখো 2002 সালে পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর কাউন্ট হয়, অর্থাৎ এসআইআর কিন্তু লাগু হয়। তো সেই সময় যে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর ভোটার লিস্টের নাম রয়েছে তাদের কিন্তু আর কোনো ধরনের ডকুমেন্ট বা নথি দেওয়ার দরকার নেই। বোঝালো প্রত্যেকের? অর্থাৎ তারা কিন্তু ভোটের জন্য এলিজিবল থাকবেন। এবার দেখি আমরা যে সমস্ত ব্যক্তির 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাদের সন্তান সন্ততিরা কি করবে। দেখো 2002 সালে ভোটার তালিকায় মা বাবার নাম থাকলে তার সন্তান সন্ততি কিংবা নাতি নাতনির বর্তমানে আর কোনো নথি লাগবে না, শুধু কমিশনের ওয়েবসাইটে গিয়ে ম্যাচিং প্রক্রিয়া করে নিতে হবে। বোঝা গেল? মানে যদি কোনো মা বাবা বা ঠাকুরদা ঠাকুরমার যদি কোনো ধরনের ভোটার লিস্টের নাম থেকে থাকে 2002 সালে, তাহলে তাদের যে ছেলে মেয়ে বা নাতি নাতনি তাদেরও কিন্তু কোনো ধরনের প্রমাণ দেওয়ার আর দরকার নেই, কোনো ধরনের আর ডকুমেন্ট জমা দেওয়ার দরকার নেই। অর্থাৎ তাকে আর কোনো ধরনের প্রমাণ করার দরকার নেই যে তিনি একজন ভারতীয় নাগরিক। কিন্তু তাকে কি করতে হবে? ম্যাচিং প্রক্রিয়া করতে হবে। অর্থাৎ কমিশনের কিছু প্রক্রিয়া থাকবে, সেই প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে গিয়ে সেগুলো কাজ করতে হবে। বোঝালো প্রত্যেকের? তাহলে আমরা দেখতে পেলাম 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল তাদের এবং তাদের সন্তান সন্ততি তাদের নাতি নাতনির কোনো ধরনের এখানে প্রবলেম নেই, অর্থাৎ তাদেরকে কোনো ধরনের প্রমাণ দিতে হবে না। কিন্তু যাদের 2002 সালের নাম নেই, যাদের 2002 সালে ভোটার লিস্টে কোনো ধরনের নাম উল্লেখ নেই, তারা কি করবে? তাহলে আমরা দেখি পরের টপিক। দেখো 2002 সালের ভোটার তালিকায় যাদের নিজেদের বা বাবা মায়ের নাম নেই, বোঝালো? 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল না বা তাদের মা বাবার নাম নেই, তাদের নথি দিয়ে নাম তুলতে হবে। মানে তাদের ডকুমেন্ট দিতে হবে, তাদের নথি জমা করতে হবে। অর্থাৎ আপনাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে কমিশনার জানিয়েছে আধার কার্ডের সঙ্গে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে। মানে কি? মানে হলো তাহলে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম নেই, আমি বা আমার বাবা মা বা যে হোক না কেন, মেনলি যাদের নাম নেই তারা কি করবেন? তারা করবেন কি? আধার কার্ড নিয়ে যাবেন। আধার কার্ড নিয়ে গিয়ে এই যে 11টি নথি উল্লেখ করা হয়েছে সেই 11টি নথির মধ্যে তোমাকে যে কোনো একটি নথি ওদের সামনে জমা করতে হবে। তাহলে আমরা দেখি যে সরকার 11টি নথি বা ডকুমেন্টের কথা উল্লেখ করেছেন, কি কি ধরনের সেই নথি বা ডকুমেন্ট হয়। তাহলে কমিশনের নির্দিষ্ট 11টি নথি কি কি এবার দেখি আমরা। 1 নম্বর, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2 নম্বর, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিকে বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা বাড়ির দলিল। তো এই হলো 11টি ডকুমেন্ট। এদের মধ্যে যে কোনো একটি আধার কার্ডের সঙ্গে নিয়ে গিয়ে তোমাকে জমা করতে হবে। ঠিক আছে, এইবার আমাদের পরের প্রশ্ন দেখি। এবার প্রশ্ন দেখো, কাদের এই ফর্ম পূর্ণ করতে হবে।
তাহলে এর সঠিক উত্তর কিন্তু মনে রাখবে সবাইকে। 2025 সালের মধ্যে সমস্ত ভোটারকে এই ফর্ম কিন্তু পূরণ করতে হবে। 2002 সালে যাদের নাম ছিল তারাও করবেন, যাদের নাম নেই তারাও করবেন। এবং এইখানে দেখো আমার পয়েন্টগুলো দেখে নাও। যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল তারা কি করবে দেখে নাও। আপনার জন্ম যদি 1948 সাল বা তার আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ফর্মের বাঁদিকের অংশটি পূরণ করতে হবে। এখানে আপনাকে নিজের 2002 সালের তথ্য যেমন তৎকালীন নাম, এপিক নম্বর, রিলেটিভের নাম সাধারণত পিতা এবং 2002 সালের ঠিকানা অনুযায়ী বিধানসভা, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে। অর্থাৎ দেখো দিয়েছে কি 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তারা কি করবেন বাঁ দিকের অংশ পূরণ করবেন এবং তাদের জন্ম হতে হবে 1948 সাল বা তার আগে। তারা কিন্তু এই বাঁ দিকে ফর্ম ফিল আপ করবেন এবং যা যা এখানে ইনফরমেশন দিয়েছেন সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তাহলে তুমি আবার নতুন ভোটার লিস্টে উঠে আসবে। এইবার আমরা পরেরটি দেখি, নাম্বার 2। যাদের নিজের বা বাবা মা, ঠাকুরদা, ঠাকুরমার নাম 2002 সালে ভোটার লিস্টে নেই তারা কি করবে? এক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ লাগবে। AERO নোটিশ দিয়ে হিয়ারিং ডাকবে। অর্থাৎ যাদের 2002 সালের নাম নেই তারা কি করবেন? আগে নথি বা ডকুমেন্ট জমা করবেন, দেন তাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হবে। এবং এইখানে আমরা দেখো কিছু পয়েন্ট দিয়েছে, দেখো যে কোন কোন ডকুমেন্ট লাগবে। 1/7/1987 এর আগে জন্ম হলে নিজের জন্মের সাপেক্ষে ডকুমেন্ট দিলেই যথেষ্ট। মানে দিয়েছে কি 2 নম্বর দেখো 1/7/1987 থেকে 3/12/2004 এর মধ্যে জন্মগ্রহণ করলে নিজের এবং নিজের বাবা মা যে কোনো একজনের এ দেশের নাগরিকত্বের ডকুমেন্ট দিতে হবে। বোঝালো? তাহলে 1987 থেকে 1904 এর মধ্যে যারা জন্মগ্রহণ করবে তাদেরকে নিজের এবং তার বাবা অথবা মায়ের যে কোনো একজনের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। 3 নম্বর দেখো 4/12/2004 এর পর জন্ম হলে নিজের এবং নিজের বাবা মা উভয়ের নাগরিকত্বের ডকুমেন্ট দিতে হবে। মানে 2004 সালের পর যাদের জন্মগ্রহণ হবে তারা নিজের এবং তার বাবা মা উভয়ের কিন্তু ডকুমেন্ট এখানে জমা করতে হবে। এই হলো তোমাদের SIR। তো এখানে কিন্তু কোনো গুজবের কিছু নেই, এটি সম্পূর্ণ নির্বাচনকে স্বচ্ছতা করার জন্য করা হয়েছে।